আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে জানান। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল। একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে বলে অভিযোগ তার। আরও জানাচ্ছেন তাইমুর রশিদ। 3 কলেজের শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, শিক্ষার্থী আহতের ঘটনায় সোমবার দিনভর থমথমে পরিস্থিতি ছিল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়িতে। এদিকে ঋণ দেয়ার প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ঢাকার শাহবাগে এনে সমাবেশের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে দিনটিকে ঘটনাবহুল বলে উল্লেখ করেন সরকারের প্রভাবশালী 2 উপদেষ্টা। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। আশ্বস্ত করেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। মানুষকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ শান্তিপূর্ণ হতে হবে, পত্রিকা অফিস বন্ধে চাপ সহ্য করা হবে না বলেও মন্তব্য তার। তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষা সংস্কার কমিশন করার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। মামলার কারণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করার কথা জানানো হয় ব্রিফিংয়ে। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আজ মঙ্গলবার থেকে আগামী 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি বৈঠকের পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে ছাত্র সংগঠনগুলো একমত পোষণ করেছে। এছাড়াও গত 3 টার্মে নির্বাচিত এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি। ডেমরায় 2 দিন আগে ঘোষণা দিয়ে হামলা হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও গোয়েন্দা সংস্থার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড বলেও দাবি করা হয়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আগামী 1 সপ্তাহ আমরা জাতীয়
ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক সোমবার এই আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 19 নভেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। সে আদেশে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়। সে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে আশ্বস্ত করেছেন যে উনি আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন, এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিকশা চলে আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। মূল কথা ছিল যে আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। ঋণ দেওয়ার প্রলোভনে গ্রামের সহজ সরল মানুষকে ঢাকার শাহবাগে এনে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। রবিবার রাত থেকে শাহবাগে জড়ো করা হয় বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষকে। সোমবার শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে বিনা সুদে এবং জামানতে গরিবদের ঋণ দেওয়ার দাবিতে সমাবেশটি ডাকে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। অহিংস গণ অভ্যুত্থান নামের ব্যানারে রাজধানীর শাহবাগ এলাকায় রবিবার শেষ রাত থেকে বাস মাইক্রোবাসে আসতে থাকে মানুষ। বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নেয় তারা। এই নারী পুরুষরা জানিয়েছেন, বিনা সুদে 1 লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় আনে। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষের খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণের পর ঢাকায় আনা হয়েছে। লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো লোন দিব। ওই মহিলাটা জানছে লোনের কথা কইয়া না বলে ওই সমাজ গেলে ওই ইংলিশে লোন দেবো। ওই যে মহিলাটা ওই লোক আনছে করে আমার কি আনছে। আপনি জানেন না, আপনি কিছু জিজ্ঞেস করেন না যে কেন যাচ্ছেন? না কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে, এলে আমরা যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে, যে যতটুক তার আয় আছে বা যতটুক যার সম্ভাবনা আছে এরকম ভাবে ঋণ দেব। আসছি তো ওই জন্য নিয়ে আইসি আঙ্গুরে, কে লেগে নিয়ে আইসি এটা তো সঠিক আমরা জানি না। এটা তো জিজ্ঞাসা করি নাই, আমি আইছি ঢাকা থেকে, আমার এখানে নিয়ে আইলো, আমি বাপের জায়গায় তারা দিলাম। রাজধানীতে অবস্থান নিয়ে এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সহায়তায় বেআইনি সমাবেশ থেকে কয়েকজনকে আটকও করা হয়। গ্রামগঞ্জের বিভিন্ন তারা সংগঠক তৈরি করে দিয়েছে। আপনারা বিভিন্ন ব্যানারে দেখেছেন যে সংগঠক, অমুক জায়গার সংগঠক, এবং এদের বলা হয়েছে যে তোমরা যত পারো লোকজন নিয়ে আসো। এবং আমরা কথা বললাম সকালে যে কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকে টাকা তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবু মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির। তিনি শাহবাগে আসার আগেই ছত্রভঙ্গ করে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে। বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দেন তিনি। তারা এর আগেও আগস্ট মাসে এখানে একটি সমাবেশ করেছে। আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা মানে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। আমার ধারণা যে এখানে একটা অভিযোগ উঠছে যে
যারা এসছেন এখানে তাদের অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে। যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। তবে এখনো আওয়ামী লীগ আতঙ্ক চলতে থাকায় গণতান্ত্রিক ন্যায্য আন্দোলনের মাধ্যমে মানুষ প্রত্যাশার কথা বলতে পারছে না বলেও মনে করেন জোনায়েদ সাকি। তারা ঠিকমতো দাবি তুলতে পারেননি তাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। সোমবার রাত 8টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সময় তারা আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জেডেম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের সহ আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সেটা নিশ্চিত করা সবার কর্তব্য। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার বিরোধী কর্মসূচি সহ গণতান্ত্রিক সব আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আদালতের পাশাপাশি জনগণের কাছেও প্রত্যাখ্যাত করার মতো পরিস্থিতি তৈরির কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। মানুষের নিত্যদিনের সংকট সমাধানের তাগিদও দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাধারণ সভায় যোগ দেন। মুক্ত গণমাধ্যম বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ৫,৯১৫ কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এখন থেকে শুধু প্রকল্প অনুমোদনই পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ শেষ হবে না। দুর্নীতি রোধ ও প্রকল্প বাস্তবায়নের গতিও তদারকি করা হবে। অনেক প্রকল্পের পরিচালক পালিয়ে গেছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এজন্য এডিপি বাস্তবায়নের হার অনেক কম। তবে নতুন করে প্রকল্প পরিচালক দিয়ে কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সরকার না থাকা ও সুদের হার বেড়ে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ কারণে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে আগে দুর্নীতি ও রাজনৈতিক বিবেচনার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হলেও এখন থেকে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতি সমন্বয়ের বিষয় এসেছে। এতদিন আমরা প্রকল্প যাতে ভালো থাকে,
দুর্নীতিমুক্ত থাকে, ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা, যাতে করে এখন আমরা যেভাবে পিছিয়ে আছি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে অনেকটাই শুধরে নেওয়া যায়। নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতির ক্রান্তি লগ্নে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য তার। আর নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানান কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত রয়েছে এস.এম. ফয়েজের রিপোর্টে। দেশের 14তম নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কমিশনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 কমিশনার। কমিশন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যে আমাদেরকে নির্বাচন করা হয়েছে আমরা ধন্য মনে করছি, গর্বিত মনে করছি এবং একাধারে এটা আমরা রেসপন্সিবিলিটি হিসেবে শুধু না নিয়ে আমরা এটাকে অব্লিগেশন হিসেবে দেখতে চাই। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা এবং ইনশাল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা নিয়ে আমরা কথা বলেছি, আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। মতবিনিময় সভায় সততা জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বহিষ্কৃত নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। গত 25 অক্টোবর চট্টগ্রামে এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আজ থেকে জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ পালনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্রদের। বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।